নমস্কার বন্ধুরা, আজকে কথা বলবো সন্দেশখালীকে নিয়ে। কিন্তু সন্দেশখালীর ঘটনা উল্লেখ করার আগে আমরা পুরোনো একটা ভিডিওর ক্লিপস দেখবো, যেখানে আমাদের রাজন্যা দিদি কি বক্তব্য করেছিলেন আর তার সঙ্গে কিছু একটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক আর দেখানো যাক সেই ভিডিওর ক্লিপটা। আমি বলতে চাই, আজকে মণিপুরের জন্য পশ্চিম বাংলার কলেজ স্ট্রিটের মাটিতে আমরা যখন প্রতিবাদ সভা করি, আমরা মনে করি যে মণিপুরের সেই মা, মণিপুরের সেই ভাই, মণিপুরের সেই বোনটি কোথাও না কোথাও গিয়ে আমাদের পশ্চিম বাংলার সেই মা, সেই ভাই, সেই বোনটির সঙ্গে একত্রিত হয়েছে। এইখানে ঘটনাতে সে মণিপুরের ঘটনাকে উল্লেখ করেছিল। সে বহুদিন আগে হতে পারে, 7-8 মাস আগের ঘটনা, কিন্তু সে মণিপুরের ঘটনা, সেই মণিপুরের ঘটনায় প্রায় একই রকম ভাবে সন্দেশখালীতে দেখা যাচ্ছে, কিন্তু তার জন্য কোনো প্রতিবাদ দেখা যাচ্ছে না। সে সন্দেশখালীর জিনিসটা নিয়ে মুখে তুলতে চাইছে না, কেননা এখানে তার নেত্রী, তার দলের কার্যকারীরা এইসব ঘটনাগুলো ঘটিয়েছে, যার জন্য সে মুখ খুলছে না। এই যে সেই রাজন্যা হালদার যে মণিপুরের ঘটনাকে নিয়ে বিজেপিকে বিভিন্নভাবে ধিক্কার করেছে, কেননা সেখানে বিজেপি সরকার ছিল, ডবল ইঞ্জিন সরকার বলে যেভাবে সে ধিক্কার জানিয়েছে, যেভাবে সে কথাগুলো বলেছে যে মণিপুরের মতো ঘটনা আমার পশ্চিমবাংলাতে দেখা যায় না, কেন মণিপুরে হচ্ছে বিজেপির সরকার আর সেই সরকার ঠিকভাবে মেনটেন করতে পারে না। কিন্তু সেই ঘটনা থেকেও নোংরাতম ঘটনা দেখা যাচ্ছে সন্দেশখালী পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের আমলে। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের নাম মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায়। আর কারা করছে? বিশেষ করে সেই সব তৃণমূলের নেতারাই করছে। তো এখন তার মুখটা কোথায় যাচ্ছে? সে কেন এইসব ব্যাপারে মুখ খুলছে না? সে কেন নিজের মুখটাকে অন্য জায়গায় লুকিয়ে রেখেছে? আরো কি বলছে সেটাও শোনা যাক। একত্রিত হয়েছে, একাত্ম হয়েছে। আমি তো আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রচন্ড রকম ভাবে কৃতজ্ঞ, কারণ তারা এই এত সুন্দর প্রতিবাদের ভাষা বেছে নিয়েছেন এবং এরকম একটি বিষয় প্রতিবাদ করার কথা ভেবেছেন। আমাকে দেখান তো অন্য কোন জায়গায় এই বিষয়ে প্রতিবাদ করার ভাবা হচ্ছে কিনা, ভাষা খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। এবং মণিপুর সেই ডাবল ইঞ্জিন সরকারগুলোর মধ্যে একটি রাজ্য, যেই রাজ্যকে নিয়ে বড়াই করে এক সময় নরেন্দ্র মোদী বলেছিলেন, যেখানে যেখানে ডাবল ইঞ্জিন সরকার থাকবে সেখানে সেখানে মানুষকে ভাবতে হবে না। আমি বলবো, যেখানে যেখানে ডাবল ইঞ্জিন সরকার থাকছে, নরেন্দ্র মোদী শুনতে পাচ্ছেন, বিজেপি সরকার শুনতে পাচ্ছেন, সেখানে সেখানে জাতের নামে দাঙ্গা হচ্ছে। করে দেখান তো ভাতের কথা, তুলুন তো ভাতের কথা। সেখানে সেখানে ধর্মের নামে দাঙ্গা হচ্ছে। কয়েক বছর আগে আমরা সিএ এনআরসি দেখেছিলাম। সিএ এনআরসি তে কি বলা হয়েছিল? বলা হয়েছিল সিএ এনআরসি করে বাংলার মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হবে। লর্ড কার্জন বঙ্গভঙ্গের সময় করেছিলেন। তখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, লিখেছিলেন, বিধির বাঁধন কাটবে তুমি, বিধির বাঁধন ভাঙবে তুমি, এমন শক্তিমান। লর্ড কার্জনকে লিখেছিলেন। আমি বলছি, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কথা স্মরণ করে বলছি, নরেন্দ্র মোদী তুমি এত শক্তিমান, তুমি কে হে যে ভারতবর্ষের ঐক্যকে ভাঙবে, ভারতবর্ষের ঐক্যকে ভেঙে চুরমার করে দেবে, মানুষের সঙ্গে মানুষের দাঙ্গা লাগবে? এত শক্তি তোমার হয়নি, কারণ তুমি শুনে নাও, জেনে নাও, তোমার বিরুদ্ধে যারা দাঁড়িয়ে আছে তারা ইউনাইটেড ইন্ডিয়া, আর ইউনাইটেড ইন্ডিয়া মানে ইউনাইটেড উই রাইজ, ডিভাইডেড উই ফল। ইউনাইটেড ইন্ডিয়ার তারাই আছেন যারা সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতে পারেন। তো এই যে ছিল আমাদের সেই রাজন্যা দিদির বক্তৃতা, সেখানে সে যেভাবে কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীকে টার্গেট করে কথা বলতো, সেখানে যেভাবে তাকে অপমান করার চেষ্টা করতো, তাই এখন তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না কেন? আর এখন সেই সন্দেশখালীর যে মা বোনরা, যা ভাই বোনরা রয়েছে, তারা সেইভাবে কি বলছে সেটা একবার শুনে নাও। পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী। এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, নিয়ে চলে যাবে রাতের পর রাত,
একদিনের জন্য না, যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। তো নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় দেখো এদের পরিস্থিতি কি দাঁড়িয়েছে, মানে ঘরের থেকে মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, স্বামী কিছু বলতে পারবে না, আবার ভোরবেলা দিয়ে যাচ্ছে। আরো এটাও বলছে যতক্ষণ না তাদের তৃপ্তি হচ্ছে, যারা ততক্ষণ না স্যাটিসফাইড হচ্ছে ততক্ষণ তাদেরকে দিনের পর দিন নিয়ে যাচ্ছে, রাতের পর রাত নিয়ে যাচ্ছে। তার মানে কতটা বর্বরতা! আমরা তো মুঘল শাসন সম্বন্ধে ইতিহাসে পড়েছি যে মুঘল শাসনের সময় এরকম মুঘলরা এইভাবে নিয়ে যেত, ঘরের মা বোনদের তুলে নিয়ে চলে যেত, তারপরে তাদের উপর অকথ্যতা। কিন্তু এখন সেই মুঘল সাম্রাজ্যটা মনে হয় এই পশ্চিমবাংলার এই সন্দেশখালি থেকেই দেখা যাচ্ছে, মানে এইখান থেকে শুরুয়াত হয়ে গেছে। এখনো যদি আমাদের বাংলার মানুষরা সতর্ক না হয়, পরবর্তীতে কি দাঁড়াবে কেউ জানে না। কতটা ঘৃণা, কতটা নোংরা জিনিস ওখানে, কতটা নোংরা রাজনীতি চলছে। আর এরা কারা করছে? তৃণমূলের লোকরা, সর্দার এক হিসাবে বলা যায়। যেখানে তৃণমূলের নেতারা রয়েছে তারা এইভাবে করছে। আর একজন শাহজাহান শেখ নামে এক লোক, তার ডান হাত বা হাত, মানে যেসব লোক রয়েছে তারা সবাই মিলে এইভাবেই এইসব লোকের উপর অত্যাচার চালিয়ে যাচ্ছে। মানে কতটা নোংরা রাজনীতি চলছে একটা ভাবা যায়। যে আমরা বললাম না যে আমরা শুনেছি যে মুঘল সাম্রাজ্য কি রকম ছিল, তারা হিন্দুদের উপর কিভাবে অত্যাচার চালাতো, পুরো তার একটা রূপ এখানে দেখা যাচ্ছে। ঘরের থেকে মেয়ে বোনদের তুলে নিয়ে যাচ্ছে, বা তাদের উপর কি অত্যাচার হয়েছে সেটা তো তারাই জানে, ঠিক আছে? তো এইটা হচ্ছে সন্দেশখালী। আর এইখানে না তৃণমূলের কোনো নেতা কোনো মুখ খুলছে, না তৃণমূলের মন্ত্রী কোনো, কি বলবো, সিএম, কেউ এই ব্যাপার নিয়ে ভাবছে না, কেননা তাদের দলের নেতারাই করছে, তো আর কি করা যাবে। আর যে শাহজাহান শেখ বলছে সে তো পলাতক, কিন্তু এবার মানুষ জেগে উঠছে, কিছু না কিছু তো হবেই, বড় কিছু হওয়া দরকার। আর আমাদের পশ্চিমবাংলার মানুষজন এই সব জিনিস দেখতে পায় না, কেন জানি না। তারা কেন এইসব মন্ত্রী এইসব নেতাদেরকে সাপোর্ট করছে। তো আমার হিসাবে হিন্দুরা জাগৃত হোক, তারা ভাবুক এই বিষয়টা, ঠিক আছে? আর এই বিষয়টা নিয়ে কিছু করুক। একা একা কারো দ্বারা সম্ভব না, সবাই মিলে জোট করলেই দেখা যাবে। আর এই কিছুদিন আগে যে প্রতিবাদটা দেখলাম, সেটা দেখে অনেকটা মনে সাহস জাগলো যে হ্যাঁ, সবাই যদি একসঙ্গে কিছু করা যায় তাহলে অবশ্যই সেটা সাফল্য হবে। তো আমি চাই সবাই যেন একজোট হয়, সবাই এই সরকারের পরিবর্তন ঘটায়। নমস্কার।